নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশের, হামলাকারী সহ নিহত 5। গাজায় কেউ অনাহারে নেই দাবি নেতানিয়াহুর, মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। শুল্ক নিয়ে তৃতীয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রতিনিধি দল, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি দেখছে চীন। প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম, এবারে বিস্তারিত আয়োজনে যাব। ফের বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে গোলাগুলিতে হামলাকারী সহ প্রাণ গেছে 5 জনের। নিহতদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলাম নামে নিউ ইয়র্ক পুলিশের এক কর্মকর্তা। এ ঘটনায় দিদারুলের গ্রামের বাড়ি মৌলভীবাজারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনে বহুতল ভবনে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম সহ 4 জন। পরে আত্মহত্যা করেন বন্দুকধারী। 36 বছর বয়সী বাংলাদেশি অভিবাসী পুলিশ কর্মকর্তার মৃত্যুতে গ্রামের বাড়ি মৌলভীবাজারে নেমে এসেছে শোকের ছায়া। কোনো দরকার হইলে যে কোনো সময় হইন যান, আমার ছেলে বাইরে গেছে, তান কি আল্লাহ ছেলে তাই রূপ পাঠাইতা। আমি চাই না আমার মতো আর কেউ আমার চাচুর মতো মানুষকে হারাক, এবং এরকম একটি তাজা প্রাণ আমাদের চোখের সামনে থেকে হারিয়ে যাক। কর্তব্য পালনে জীবন উৎসর্গ করা দিদারুল ইসলামকে হিরো আখ্যা দিয়েছেন নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস ও পুলিশ কমিশনার জেসিকা টিশ। বাংলাদেশে এই অভিবাসী নিউ ইয়র্ক সিটিকে ভালোবাসেন। নিজের জীবন দিয়ে তিনি শহর ও শহরের মানুষদের রক্ষা করেছেন। পুলিশ ডিপার্টমেন্টের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন। তিনি একজন সাহসী অফিসার। 2009 সালে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দিদারুল। সেখানে উচ্চশিক্ষা গ্রহণের পর যোগ দেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগে। তার বাবা মা, 2 বোন, স্ত্রী ও 2 সন্তান আমেরিকায় বসবাস করছেন। এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের একটি ক্যাসিনোতেও ঘটে গোলাগুলির ঘটনা। প্রাণ যায় কয়েক জনের। বন্দুকের সহজলভ্যতায় যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত ঘটছে বন্দুক সহিংসতার ঘটনা। বিভিন্ন বেসামরিক জমায়েতে চলতি বছরেই 250 গোলাগুলির ঘটনা রেকর্ড করেছে গান ভায়োলেন্স আর্কাইভ। মিলা খন্দকার, চ্যানেল 24। এদিকে হামলার পর নিজেই আত্মহত্যা করেছেন বন্দুকধারী শেন ডেফন তামুরা, যিনি লাস ভেগাসের বাসিন্দা। হামলাকারীর পকেট থেকে উদ্ধার করা হয়েছে একটি চিরকুট। সেখানে তিনি মস্তিষ্কের অসুস্থতায় ভুগছিলেন বলে দাবি করা হয়। বন্দুকধারীর মানসিক অসুস্থতার পেছনে ফুটবল খেলার সম্পর্ক থাকতে পারে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। ট্যারিফ নিয়ে তৃতীয় দফায় আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর 12:30 ইউএসটিআর সাথে এই বৈঠকটি শুরু হয়। শেখ বশিরউদ্দিন ছাড়াও 2 দিনের বৈঠকে থাকছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। এছাড়া একাধিক ব্যবসায়ী সংগঠনের নেতারাও যোগ দেওয়ার কথা রয়েছে এই বৈঠকে। আগামী 30 জুলাইও ইউএসটিআর সাথে আলোচনায় বসবে প্রতিনিধি দল, যেখানে বাংলাদেশের উপর আরোপিত 35% শুল্ক কমিয়ে আনার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বাংলাদেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকিতে ফেলেছে মার্কিন শুল্ক। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। হাসিনা সরকারের মেয়াদে কেন বিএনপি ও জামাত সহ বিরোধী নেতারা সফর করেননি চীন, রাগঢাক না করে সরাসরি জবাব দেন ইয়াও ওয়েন। বলেন, বিগত সরকারের বিরোধিতার কারণেই গেল 10 বছর বা তার বেশি সময় ধরে সম্পর্ক রাখা সম্ভব হয়নি। অন্য এক প্রশ্নে চীনের রাষ্ট্রদূত বলেন, মাইলস্টোনের ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ অনুসন্ধানে চীন সহযোগিতা করবে। জানান, নির্বাচন নিয়ে আস্থা আছে বর্তমান সরকারের উপর। We note that Bangladesh and the US are intensifying tariff talks, those talks which have drawn widespread attention, concern Bangladesh's sovereignty and economic future. The US imposed a 35% tariff on Bangladesh, one of the least developing countries, which is neither reasonable nor ethical.
ভারতের কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ডে জড়িত ৩ হামলাকারীকে হত্যা করা হয়েছে এমন দাবি করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার লোকসভায় দেয়া বক্তব্যে তিনি জানান, সোমবার অপারেশন মহাদেব নামে একটি যৌথ অভিযানে ৩ জনকে হত্যা করা হয়েছে। আরও জানান, এই ৩ জনই পাকিস্তানি জঙ্গি। এ মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা তাদের অবস্থান সম্পর্কে তথ্য পায় এবং দীর্ঘ যাচাই বাছাই শেষে এই অভিযান চালানো হয়। চলতি বছরের এপ্রিলে বাইসারান উপত্যকায় বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারতের আসাম সহ বিভিন্ন রাজ্যে নানা ছুতোই মুসলিমদের উপর চালানো হচ্ছে নির্যাতন। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেক মুসলিমকে বাংলাদেশি আখ্যা দিয়ে পাঠানো হচ্ছে বাংলাদেশে। মোদী সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের আসবাব, গুড়িয়ে দেওয়া হয়েছে ঘরবাড়ি, জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে বাসিন্দাদের। ভারতের আসাম রাজ্যের গোলপাড়ায় বিকল্প না থাকায় অস্থায়ী আশ্রয়ে ঠাঁই নিয়েছেন শত শত মুসলিম। বিতাড়িত হওয়ার শঙ্কায় অনেকেই। এই ভুক্তভোগীদের অভিযোগ, উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যে মুসলিমদের উচ্ছেদ করে জোর করে পাঠানো হচ্ছে বাংলাদেশে। গত কয়েক সপ্তাহে হাজারো মুসলিম পরিবারের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দমন পীড়নের ঘটনাই হয়েছে প্রাণহানিও। তারা আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলেছে এবং তারপর আমরা এই ক্যাম্পে এসে আশ্রয় নিয়েছি। সরকার আমাদের সাথে যোগাযোগ করেনি এবং প্রশাসনের কেউ আমাদের সাথে দেখা করতে আসেনি। আমরা সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাইনি। গরুর মাংস, মন্দির, মসজিদ, মুসলিম এসব নিয়ে কথা উঠলেই তারা আমাদের বাংলাদেশি বলে। আমাদের ওপর যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। 2021 সালে বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে অন্তত 50,000 মানুষকে উচ্ছেদ করা হয়েছে, যার বেশিরভাগই বাঙালি মুসলমান। সরকারি তথ্য বলছে, গত এক মাসেই আসামের 5টি এলাকায় প্রায় 3,400 মুসলিম পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমন সময়ে আসামে এই ধ্বংসযজ্ঞ চলছে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি আগামী বছর বিধানসভা নির্বাচনে রাজ্যটিতে ফের ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। এদিকে আসাম সহ দেশ জুড়ে মুসলিমদের উচ্ছেদ ও জোর করে বাংলাদেশে পুশব্যাক করার বিষয়ে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেককে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে এমন অভিযোগ মমতার। যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে, যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে, পুশব্যাক করে দিয়ে এসছে, আমাদের জানায়নি। তাদের কাছে রেশন কার্ড আছে, তাদের কাছে আইডি কার্ড আছে, তাদের কাছে জমির দলিল আছে। বিশ্লেষকরা বলছেন, গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লি ঢাকা সম্পর্কের অবনতি মুসলমান বিরোধী মনোভাবকে উস্কে দিয়েছে, যাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি। শুধু আসাম নয়, দেশ জুড়েই কথিত অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশি আখ্যা দিয়ে বাঙালি মুসলিমদের বিরুদ্ধে সারা দেশে কড়া নজরদারি শুরু করেছে ভারত সরকার। রাখি জেসমিন, চ্যানেল 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, গাজায় সত্যিকার অর্থেই না খেয়ে আছেন সেখানকার বাসিন্দারা। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, কেউ না খেয়ে নেই গাজায়। তার এই দাবিকে নির্জলা মিথ্যা আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। উপত্যকাটিতে খাদ্য সরবরাহ অব্যাহত রাখতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে গেল 24 ঘন্টায় নিহত হয়েছেন 80 ফিলিস্তিনি, সে সাথে অনাহারে ঝরেছে আরও 14 প্রাণ। 21 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে মোট প্রাণহানি ছাড়িয়েছে 60,000। আমি যে বিষয়টির উপর জোর দিতে চাই সেটি হলো সত্য তথ্যের জয় হোক। ইসরায়েলকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন আমরা গাজায় খাবার আটকে রেখেছি। কি নিদারুণ মিথ্যাচার! গাজায় কোনো মানুষ অনাহারে নেই, কেউ ক্ষুধার্ত নয়। যুদ্ধের পুরো সময় ধরে আমরা গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিয়েছি। যে সহায়তা সরবরাহে বাধা সৃষ্টি করেছে একটি শক্তি, হামাস। হামাস এই মানবিক সহায়তা লুট করে, চুরি করে এবং তারপর ইসরায়েলের উপর তা সরবরাহ না করার অভিযোগ আনে। এ যেন কথিত সভ্য পৃথিবীতে অসভ্যতার এক দৃষ্টান্ত।
জাতিসংঘ, বিশ্ব খাদ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো মানবিক প্রতিষ্ঠানগুলোকে এক বক্তব্যে মিথ্যে করে দেওয়ার চেষ্টা, চর্মচক্ষে ধরা দেয়া কঠোর বাস্তবতাকে আড়াল করার এক নির্লজ্জ প্রয়াস। গাজায় প্রতি ৩ জনের একজন দিনের পর দিন না খেয়ে কাটাচ্ছে। প্রায় ৫ লাখ মানুষ রয়েছে দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে। অপুষ্টিতে ২০% বেশি গর্ভবতী এবং স্তন্যদানকারী মা। অনাহারে এ পর্যন্ত প্রাণ হারানো ১৫০ মরদেহের ওপর দাঁড়িয়ে নেতানিয়াহুর এমন বক্তব্যে নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। এমনকি পার্টনার ইন ক্রাইম বা দুষ্কর্মের সঙ্গী এবং সবচেয়ে বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্টও পারেননি এই বক্তব্যকে সমর্থন জানাতে। তাই একদিন পরেই নেতানিয়াহুর দেয়া তথ্যের ঠিক উল্টো চিত্রের বর্ণনা দিলেন ট্রাম্প। গাজার কিছু বাসিন্দা আসলে প্রকৃত দুর্ভিক্ষের মুখোমুখি দাঁড়িয়ে। আমরা এটা অস্বীকার করতে পারি না। সবকিছু আড়াল করা সম্ভব না। আমরা আরো বেশি তৎপরতার সাথে কাজ করব। এর মধ্যে বিমান থেকে কিছু খাবার ফেলা হয়েছে, আরো খাবার সরবরাহ করা হবে তাদের মাঝে। এদিকে ১০ ঘন্টা গাজার ৩ অঞ্চলে হামলা বন্ধ থাকার কথা থাকলেও তা মানছে না জায়নবাদীরা। নিজেদের দেয়া প্রতিশ্রুতি থেকে সরে এসে গোটা উপত্যকায় মুহুর্মুহু চলছে আগ্রাসন, যাতে শেষ একদিনে প্রাণ হারান বেশ কয়েকজন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইউক্রেনে যুদ্ধ বন্ধে ট্রাম্পের দেয়া আল্টিমেটামের পরপরই ফের হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে। জাপোরিজিয়ার একটি কারাগারে রুশ বিমান হামলায় নিহত হয়েছেন ১৭ জন, আহত অন্তত ৩৫ জন। রুশ আগ্রাসন বন্ধে ট্রাম্পের 10 দিনের আলটিমেটামকে বুড়ো আঙুল দেখিয়ে 24 ঘন্টা না পেরোতেই ইউক্রেনের একটি হাসপাতাল ও কারাগারে হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলে 4টি শক্তিশালী গ্লাইড বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে কারাগারের সব ভবন। ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বসত বাড়িও। এই হামলাকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে দেখছে ইউক্রেন, যাতে নিহত হয়েছেন বন্দীসহ অনেকে, আহত হয়েছেন বহু মানুষ। এছাড়া ইউক্রেনের দনিপ্রোপেট্রোভস্কের একটি হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় গর্ভবতী নারীসহ প্রাণ গেছে বেশ কয়েকজনের। একটি বোমা বিস্ফোরণের শব্দ পাই, তারপর আরো কয়েকটি। এরপর সব অন্ধকার হয়ে যায়, সবাই চিৎকার করতে থাকে। আগুনে পুড়ে অনেক মানুষ মারা গেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে এক রাতে 37টি ড্রোন ও 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, যার মধ্যে 32টি ড্রোন বিধ্বস্ত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আমি আজ থেকে প্রায় 10 বা 12 দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি। আর অপেক্ষা করার কোনো কারণ নেই। এই সময়সীমা আগে 50 দিন ছিল, কিন্তু এখন অগ্রগতি দেখতে পাচ্ছি না। 2022 সালে ইউক্রেনের রুশ বাহিনী পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে। এতে দুদেশের হাজার হাজার বেসামরিক নাগরিক মারা যান। ইফশিতা জামান, চ্যানেল 24। চীনের রাজধানী বেইজিংয়ে ভয়াবহ বৃষ্টিপাত ও বন্যায় প্রাণ গেছে অন্তত 30 জনের। কয়েকদিনের টানা বর্ষণে উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকাগুলো প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিইউন ও ইয়ানজিং জেলা, যেখানে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে 80,000-এর বেশি বাসিন্দাকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্তত 136টি গ্রাম। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দা। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।